প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এই মুহূর্তের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। পারমাণবিক বোমা দিয়ে ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তান। ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত, পাইলট আটক। আতঙ্কে দিল্লি, মুম্বাই সহ ভারতের 5টি শহরে বিশেষ সতর্কতা জারি করেছে ভারত। এরপর রয়েছে যে 4টি বিষয় মাথায় রেখে হামলা করেছিল ভারত। দেখুন বিষয়গুলো কি কি। তারপর দেখতে পাবেন খালেদা জিয়ার জন্য ফিরোজা সাবজেল হিসেবে চায় বিএনপি। কেন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গতিশীল করতে পারছে না বিএনপি, এখন দেখুন বিস্তারিত। ভারতীয় বিমান বাহিনীর সফল বোমা হামলার দাবি নাকচ করে দিয়ে পাকিস্তান বলেছে সীমানা পেরোনোর পরপরই তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছিল। কিন্তু ভারতীয় এই পদক্ষেপের পাল্টা জবাব দেবে তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আদেশে পারমাণবিক বোমা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তদাতা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির সভা আহ্বানের তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা জনসংযোগ পরিদপ্তরের প্রধান মেজর জেনারেল আসিফ গফুর। তার ভাষ্য, এবার পাকিস্তানের হামলা চালানোর পালা। দয়া করে বোঝার চেষ্টা করুন এনসিএ কি। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 তাদের প্রতিবেদনে লিখেছে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আসা এই বক্তব্য পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকি। গত 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বাহিনীটির অন্তত 40 জন সদস্য প্রাণ হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 26 ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতর বোমা বর্ষণ করে। ভারত জানিয়েছে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের ঘাঁটি ছিল তাদের লক্ষ্য। নিউজ 18 এর 26 ফেব্রুয়ারির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বালাকোটে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালাতে পারার দাবিকে আবারও নাকচ করে দিয়েছে মেজর জেনারেল আসিফ গফুর। তিনি বলেছেন, ভারতীয় বিমানগুলো বাধা পেয়ে পিছু হটতে বাধ্য হয়। ভারতীয় জঙ্গি বিমানের পাকিস্তানের আকাশসীমায় 21 মিনিট ধরে থাকার দাবিকে অস্বীকার করে তিনি আরো বলেন, ভারতীয় বিমান আসুক 21 মিনিট ধরে পাকিস্তানের আকাশে থাকার জন্য, তারপর আমরা দেখব কি হয়। আসিফ গফুর ভারতের পদক্ষেপের প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এবার আমাদের পালা, বিস্মিত হওয়ার জন্য তৈরি থাকুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এনসিএ এর সভা ডেকেছেন। এনসিএ কি তা বোঝার চেষ্টা করুন। নিউজ 18 একে পারমাণবিক বোমা হামলার প্রচ্ছন্ন হুমকি আখ্যা দিয়েছেন। পাকিস্তানের এনসিএ প্রধান দেশটির প্রধানমন্ত্রী। 2000 সালে প্রতিষ্ঠিত সংস্থাটি দেশটির পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সব বিষয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, মঙ্গলবার মধ্যরাতে তাদের বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000 কেজি লেজার নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করেছে। ভারতের দাবি, কাশ্মীরের নতুন আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা ঠেকাতে তারা পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে এই হামলা পরিচালনা করে। ঘাঁটিটি জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের শ্যালক মাওলানা ইউসুফ আজহারের নেতৃত্বে পরিচালিত হতো। ভারতে এই হামলাকে সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় সংস্করণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। 2016 সালের সেপ্টেম্বর মাসে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল। সে সময় পাকিস্তান ভারতীয় দাবিকে অসত্য আখ্যা দিয়েছিল। এদিকে ভারতের 2টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। আজ বুধবার পাকিস্তানের আকাশসীমায় 2টি ভারতীয় বিমানকে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছেন পাক সেনাবাহিনী। এই ঘটনার পর আহত অবস্থায় ভারতের এক পাইলটকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তারা। পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর টুইট বার্তায় বলেছেন, আজ বুধবার সকালে ভারতের বিমান বাহিনী হামলা চালায় পাকিস্তানে। এর প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। এ সময় 2টি ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়। 2 বিমানের একটি আজাদ কাশ্মীরে ভূপাতিত হয়, অন্যটি ভারতের দখলকৃত কাশ্মীরে বিধ্বস্ত হয়। এই ঘটনায় ভারতের এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আসিফ গফুর। অন্যদিকে ভারতীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে তাদের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলট সহ 2 জন নিহত হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি হামলার বদলা নিতে পারে পাকিস্তান, এই অনুমান করে দিল্লি, মুম্বাই ছাড়াও আরো 5টি শহরে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে ভারত সরকার। খবর এনডিটিভির। পরবর্তী 72 ঘন্টার জন্য জারি করা হয়েছে সতর্কতা। এই সময়কে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। যদিও এই সম্ভাব্য হুমকি সরাসরি পাকিস্তানের সেনার তরফ থেকে নয়, জঙ্গি সংগঠনের বিভিন্ন মডিউলগুলো সম্ভাব্য হামলার পিছনে থাকতে পারে বলে অনুমান। যে এই জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে উপত্যকায় এবং যেগুলো সাহায্য করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সূত্রের খবর অনুযায়ী পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের শহরগুলোর যেসব জায়গায় পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে, বায়ুসেনার ঘাঁটি কিংবা নৌসেনার ঘাঁটি রয়েছে, সেসব জায়গাগুলিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শহরগুলোর জঙ্গি দমন ইউনিটগুলোকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সম্ভাব্য জঙ্গি হামলা নিয়ে সতর্কতা বজায় রাখতে বুধবার বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে পাঞ্জাবের 5 জেলা গুরুদাসপুর, তরনতারান, অমৃতসর, ফিরোজপুর এবং ফাজিলকায় পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে 553 কিলোমিটার। ডিসি এবং এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে আপতকালীন পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপত্তার বন্দোবস্ত করতে। তবে এখনই সীমান্ত এলাকা থেকে কোনো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে না। রাজস্থানের সঙ্গে পাকিস্তানের সীমানা রয়েছে প্রায় 1048 কিলোমিটার। সতর্কতামূলক ব্যবস্থা
ব্যবস্থা হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্তর্জাতিক বর্ডারের 5 কিলোমিটার ব্যাসার্ধে সন্ধ্যে 6টা থেকে সকাল 7টার মধ্যে চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন দেখুন যে 4টি বিষয় মাথায় রেখে হামলা করেছিল ভারত। বিষয়গুলো কি কি? সীমানা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাত 3:30টায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে 12টি যুদ্ধবিমান মিরাজ 2000 এয়ার স্ট্রাইকের অপারেশন অংশ নেয়। ভারত বলছে এই অভিযানে 200 থেকে 300 জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে 4টি বিষয়কে মাথায় রেখে এই ধরনের আঘাত হানে ভারতীয় সেনা। এই 4টি বিষয় হলো: 1 টার্গেটিং, 2 টাইমিং, 3 লিডারশিপ, 4 কারেজ বা সাহস। টার্গেটিং, টার্গেটের নীল নকশা খুব ভালোভাবে সাজাতে হয়, খুব সূক্ষ্মতার সঙ্গে টার্গেটকে স্থির করতে হয়। টার্গেট সম্বন্ধে আগে থেকে সমস্ত তথ্য নিখুঁতভাবে জোগাড় করতে হয়। শুধু টিম লিডার নয়, দলের সকলকে সেই তথ্য খুব খুঁটিনাটিভাবে জানাতে হয়। আঘাত হানার আগের 28 বা 48 ঘন্টা ধরে টার্গেটকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হয়। এই প্রত্যেকটা কাজ খুব ভালো না করা হলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। টাইমিং, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাইমিং। পুরো অপারেশন শেষ করে নিরাপদ স্থানে ফিরে আসার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে মেনে চলতে হয়। একচুল সময় নষ্ট হলেও শত্রুপক্ষের হাতে ধরা পড়ার সম্ভাবনা প্রবল। যে কোনো একজন পাইলটও যদি সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, তখন গোটা টিমটাই নিজেদের মনোবল হারিয়ে ফেলে। লিডারশিপ, পাইলটের দায়িত্ব সবার আগে। তিনি গোটা দলকে নেতৃত্ব দেবেন। পুরো অপারেশন সফলভাবে শেষ করার আগ পর্যন্ত তিনি গোটা কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ থাকবেন। পাইলট যখন অপারেশন চালান, তখন টিমের অন্যদের কর্তব্য পাইলটকে রক্ষা করা। এই কাজ অত্যন্ত সফলভাবে করা হয়েছে বলেই আজকের এই হানায় কোন রকম হতাহতের খবর পাওয়া যায়নি। সাহস, সাহস ছাড়া এমন দুঃসাহসিক কাজে নামা সম্ভব নয়। খোদ শত্রু শিবিরে ঢুকে গিয়ে এমন অভিযান চালানো মুখের কথা নয়। অপারেশন শুরুর আগে সেই মানসিক প্রস্তুতিও নিতে হয়, নিজেকে তৈরি করে নিতেই হয়। কারণ আবার ফিরে আসা আদৌ সম্ভব কিনা তা কেউ জানে না। এদিকে গত 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের সিআরপিএফ এর কমপক্ষে 40 সেনা নিহত হয়েছেন। এই হামলার পরপরই এর দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। এবার দেখুন, খালেদা জিয়ার জন্য ফিরোজাকেই সাবজেল হিসাবে চান বিএনপির নেতারা। কেন বেগম জিয়ার মুক্তি আন্দোলনকে গতিশীল করতে পারছে না বিএনপি? গুলশানের বাসভবন ফিরোজাকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী হিসাবে রাখার সুযোগ আছে কিনা এ নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। সেই বিবেচনায় জামিন না হওয়া পর্যন্ত তার গুলশানের বাসভবনটিকে সাবজেল ঘোষণা করা হলে তাকে সেখানে রাখতে পারে সরকার। এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাবজেল করার বিষয়টি আইনত দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আমি বলতে পারি, আমরা এ ধরনের কোনো চিন্তা এখন করছি না। এরকম কোনো চিন্তা ভাবনা করার কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলেও ব্যস্ততার কারণে কথা বলেননি তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আইন সবার জন্য সমান। খালেদা জিয়া আইনের বাইরে কেউ নন, সুতরাং আইন অনুযায়ী সব ব্যবস্থা হবে। 2007 সালে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্বে ছিলেন শামসুল হায়দার সিদ্দিকী। মঙ্গলবার 26 ফেব্রুয়ারি রাতে তিনি বাংলার ট্রিবিউনকে বলেন, আমার জানামতে সরকার চাইলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো জায়গায় সাবজেল করতে পারে। খালেদা জিয়ার বাসভবনকে যদি সাবজেল করা হয়, সেক্ষেত্রে সেই বাড়িটি এখন যারা আছেন তাদের কি হবে? তাদের কিন্তু আর সেখানে থাকার সুযোগ নেই। এ কারণে প্রজ্ঞাপন করার আগে বাড়িটিতে কারা আছেন সেই বিষয়টিও বিবেচনায় নিতে হবে। কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স টিপু সুলতান বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি হেডকোয়ার্টার দেখভাল করছে, আমি কিছু বলতে পারবো না। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক প্রিজন্স কর্নেল মোহাম্মদ ইকবাল হাসান বলেন, আমরা আসলে বলার ব্যক্তি না। কোর্ট থেকে যে রায় হবে আমরা সেটা ফলো করব। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 16 জুলাই সুধা সদনের বাসা থেকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তাকে রাখা হয় সংসদ ভবন এলাকায় স্থাপিত অস্থায়ী কারাগারে। তিনি মুক্তি পান 2008 সালের 21 জুন। 2007 সালের 3 সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হয় সিএমএম আদালতে। আদালতে জামিন না মঞ্জুর হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাবজেলে রাখা হয়। ওই কারাগারে 372 দিন কাটানোর পর 2008 সালের 21 সেপ্টেম্বর তিনি মুক্তি পান। কারাবন্দী থাকাকালে তার মায়ের মৃত্যু হয়। ওই সময় ডিআইজি প্রিজন্স ছিলেন শামসুল হায়দার সিদ্দিকী। তিনি বলেন, ওই সময় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এরপর গেজেট নোটিফিকেশন হয়। আমাদের কথা হলো, এক্ষেত্রে যিনি বাড়ির মালিক তিনি মূলত ক্ষতিগ্রস্ত হন, তবে সেক্ষেত্রে কোর্টের আদেশ লাগবে। এমন কোনো বিষয়ও আমরা শুনিনি। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের দাবি, খালেদা জিয়ার জামিন হওয়া না হওয়ার বিষয়টি চূড়ান্ত অর্থে রাজনৈতিক। নিম্ন আদালত এবং উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসনের মামলা বিচারাধীন থাকলেও সরকার হস্তক্ষেপ বন্ধ করলে তার জামিন হওয়াটাই স্বাভাবিক। নেতাদের অভিযোগ, যেহেতু খালেদা জিয়া জামিন হচ্ছে না, তাই শারীরিক অসুস্থতার কারণে বাসভবনে থাকাটাই তার জন্য নিরাপদ এবং রাজনৈতিকভাবে নেতাকর্মীদের মানসিক অবস্থা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। স্থায়ী
কমিটির একজন সদস্য জানান, আগামী শুক্রবার স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। ওই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সরকার তো বেগম জিয়ার জামিনেই আটকে রেখেছেন। আমরা অনেক আগে থেকেই এমন চিন্তা করেছি যে ম্যাডামকে সাবজেলে রাখা যায় কিনা। আলোচনা হচ্ছে, এই আলোচনা হতে পারে স্থায়ী কমিটির সদস্যের বৈঠকে। তবে আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। বিএনপির যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা ম্যাডামের জামিন চাই। যে পর্যন্ত তার জামিন না হবে ততদিন তার বাসভবন ফিরোজাকে সাবজেল করে সেখানে তাকে রাখা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার শরীরের যেই অবস্থা ক্রমশ দুর্বল হচ্ছেন, সেক্ষেত্রে তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী এবং দায়িত্বশীল ব্যক্তি, সেই জায়গা থেকে তাকে সাবজেলে নেওয়া যেতে পারে। মাহবুব উদ্দিন খোকনের দাবি, কোর্টে তো সরকারের প্রভাব সম্পর্কে সবাই অবগত। কোর্টে প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। প্রভাব না ফেললে তো ম্যাডামের জামিন নিয়ে প্রশ্নই উঠত না।